আগের পর্বে আমরা দেখেছিলাম হেভেনের সম্রাট ফিনিক্স ডেমনকে শাস্তি দেওয়ার আদেশ দেয়। সে শাস্তি থেকে বাঁচাতেই বাইয়ান আর নিহুয়াং হেভেন থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। তো চলুন আজকের এপিসোড শুরু করা যায়। আজকের পর্বের শুরুতেই আমরা দেখি হেভেনের প্রাসাদে ভয়ঙ্কর এক লড়াই শুরু হয়েছে। বাইয়ান একাই হেভেনের সেনা আর উচ্চপদস্থদের সামনে দাঁড়িয়ে যায়। চারিদিক থেকে আক্রমণ আসলেও সে এক মুহূর্তের জন্য পিছু হটে না, কারণ তার একটাই লক্ষ্য, নিহুয়াংকে বাঁচানো। দীর্ঘ সংঘর্ষের পর সে নিহুয়াংকে সঙ্গে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা আবার ফিরে আসে সেই পরিচিত বরফে ঢাকা লেকের কাছে, যেখানে একসময় তাদের ভাগ্য প্রথম জড়িয়ে গিয়েছিল। সেখানে এসে বাইয়ান নিহুয়াংকে খুব শান্ত কিন্তু কঠিন স্বরে বলে সে তার ডিমনিক শক্তি সাময়িকভাবে সিল করে দিবে, তার পরিচয় পুরোপুরি লুকিয়ে ফেলবে আর তাকে পৃথিবীতে পাঠিয়ে দেবে। বাইয়ান বলে পৃথিবীতে গিয়ে সে নিজের কাল্টিভেশন সম্পন্ন করতে পারবে। যতদিন না সে যথেষ্ট শক্তিশালী হচ্ছে ততদিন পর্যন্ত বাইয়ান এখানে হেভেনে অপেক্ষা করবে। একথা শুনে নিহুয়াং আর নিজেকে ধরে রাখতে পারে না। চোখে পানি নিয়ে সে কাঁদতে কাঁদতে বলে, আমার কোনো কাল্টিভেশন চাই না। আমি বাঁচতে হলে তোমার সঙ্গেই বাঁচবো, আর যদি মরতে হয় তাহলে তোমার সঙ্গেই মরবো। তুমি কেন তোমার প্যালেস ছাড়তে পারছো না? আমরা কি দুজনে একসঙ্গে বাঁচতে পারি না? এই কথাগুলো বলতে বলতে সে ভেঙে পড়ে। তার কান্না, তার অসহায়তা সবকিছু বাইয়ানের বুকের ভেতর গভীর আঘাত করে। এই প্রথম আমরা দেখি ড্রাগন বাইয়ানের চোখেও প্রাণী জমে ওঠে, কিন্তু সে কিছু বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই নীরবতায় নিহুয়াংকে আরও বেশি কষ্ট দেয়। সে ধীরে ধীরে নিজেকে সামনে বলে, ঠিক আছে, তুমি যখন চাও আমি তোমার থেকে দূরে চলে যাই তাহলে আমি একাই চলে যাচ্ছি। এই কথা বলে সে যখন পিছনে ফিরে হাঁটতে শুরু করে, ঠিক সেই মুহূর্তে বাইয়ান হঠাৎ তাকে অজ্ঞান করে দেয়। তারপর সে নিহুয়াংয়ের ওপর এক ভয়ঙ্কর স্পেল ব্যবহার করে, এমন এক স্পেল যার প্রভাবে ভবিষ্যতে পৃথিবীতে গিয়ে তাদের দুজনকে দেখা হওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে। বরফের লেকের চারপাশে তখন শুধু নীরবতা, একদিকে অচেতন নিহুয়াং আর অন্যদিকে চোখে অশ্রু লুকিয়ে রাখা এক ড্রাগন ওয়ারিয়ার। ভালোবাসাকে বাঁচানোর জন্যই সে তাকে নিজের কাছ থেকে দূরে পাঠাচ্ছে, আর এটাই হয়তো বাইয়ানের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। বরফের লেক ছেড়ে চলে যাওয়ার সময় বাইয়ানের মনে একটাই কথা ঘুরছিল, 1,00,000 বছর ধরে হেভেনের নিয়ম, দায়িত্ব আর যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। এ প্রথম আমি নিজের মতো করে বাঁচতে চেয়েছি, তোমার সঙ্গে বাঁচতে চেয়েছি, কিন্তু সেই ইচ্ছা সে কখনো মুখে বলে না। স্পেল ব্যবহার করার পর বাইয়ান আবারও হেভেনে ফিরে যায়। এদিকে ইওয়ান সব কিছু বুঝে ফেলে এবং তার পিছু নিতে শুরু করে। হেভেনে ফিরে এসে বাই তার শিষ্য চিংহার হাতে গোপনে একটা জিনিস তুলে দেয়। তারপর খুব দ্রুত তাকে নির্দেশ দেয়, এখনই যাও, নিহুয়াংকে নিয়ে এখান থেকে পালাও, যত দূরে পারো নিয়ে যাও। চিংহা আর এক মুহূর্ত দেরি না করে অজ্ঞান নিহুয়াংকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই নিহুয়াং জ্ঞান ফিরে আসে। সে যখন জানতে পারে বাইয়ান সত্যি আবার তার প্যালেসে ফিরে গিয়েছে, তখন তার বুকটা হুহু করে কেঁপে ওঠে। তার মনে হয় সে আবারও একা হয়ে গেল। ঠিক তখনই তারা দূর থেকে ঢোলের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। এই ঢোলের শব্দ মানে একটাই কথা, হেভেনে ভয়ঙ্কর শাস্তি শুরু হয়েছে। নিহুয়াং সঙ্গে সঙ্গে বুঝে যায় বাইয়ানের বিপদ আছে। এদিকে বাইয়ান নিজে থেকেই হেভেনের সম্রাটের সামনে গিয়ে আত্মসমর্পণ করে। সে মাথা নত করে বলে, আমি নিজের শক্তি ব্যবহার করে নিহুয়াংয়ের ডিমনিক পাওয়ার সিল করে দিয়েছি। এখন সে একজন সাধারণ মানুষ। আমি অনুরোধ করছি তাকে ক্ষমা করে দিন। কিন্তু সম্রাট নিয়ম ভাঙার অপরাধে বাইয়ানকে ক্ষমা করতে রাজি হয় না। তার আদেশে বাইয়ানকে দেওয়া হয় ভয়ঙ্কর শাস্তি, 80টি বজ্র আঘাত। তাকে এক পবিত্র পুলের মাঝখানে বেঁধে রাখা হয়। একটার পর একটা বজ্র নেমে আসে তার শরীরের ওপর। ড্রাগন ওয়ারিয়ার হয়েও সে রক্তে ভেসে যেতে থাকে। ঠিক তখনই নিহুয়াং সেখানে পৌঁছে যায়। সে ছুটে যেতে চায় বাইয়ানের দিকে, কিন্তু তার এক বন্ধু তাকে আটকে বলে, থামো, তোমার মাস্টার তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবনের অর্ধেক কাল্টিভেশন নষ্ট করে দিয়েছে। তুমি যদি এগিয়ে যাও তার সব ত্যাগ বৃথা যাবে। কিন্তু নিহাং আর শুনতে পারে না। সে কাঁপা কণ্ঠে বলে, সে আমাকে বাঁচিয়েছিল, এবার আমার পালা। এই কথা বলে সে ইওয়ানের উপর আক্রমণ করে। তার হাত থেকে সেই পাওয়ারফুল ফিনিক্স পালকের পাখা ছিনিয়ে নেয়। এরপর সে আকাশ কাঁপিয়ে চিৎকার করে ওঠে। মুহূর্তের মধ্যে নিহুয়াং তার আসল রূপে প্রকাশ পায়। আগুনে মোড়া 7 রঙের আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। হেভেনের যোদ্ধারা একে একে ছিটকে পড়তে থাকে। কেউ তার সামনে দাঁড়াতে পারে না, কারণ এখন সে আর সামান্য কেউ নয়। ইওয়ান বিস্ময়ে তাকিয়ে থাকে আর বলে, এ তো লেজেন্ডারি 7 রঙের প্রাচীন ফায়ার ফিনিক্স। এই মুহূর্তে সে বুঝে যায় কেন নিহুয়াং বাইয়ানের ব্যারিয়ার ভাঙতে পেরেছিল, কেন সেই ডিভাইন পাখা তার হাতে এসেছিল। কারণ সে নিজেই ছিল এক হারিয়ে যাওয়া কিংবদন্তির উত্তরাধিকারী। নিহুয়াং এক মুহূর্ত দেরি করে না। বজ্রাহত বাইয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে সে ডানা মেলে আকাশে উড়ে যায়। হেভেনে কেউ তাকে আটকাতে পারে না। তার আসল রূপ 7 রঙের প্রাচীন ফায়ার ফিনিক্স। এর রূপ সম্রাট নিজের চোখে দেখে ফেলে, আর সেই দৃশ্যে দেখে হেভেন কেঁপে ওঠে। সম্রাটরা তার দেবতারা ভয় পেয়ে যায়। ডিমনিক রিলিম আবার ফিরে এলে কি হবে? হেভেনকে আবার আগুনে পুড়ে যাবে? কিন্তু ততক্ষণে সব শেষ। নিহুয়াং বাইয়ানকে নিয়ে অনেক দূরে চলে গেছে। তারা গিয়ে পৌঁছা আইস লেকে বরফ আর নিরাপত্তার রাজ্যে। সেখানে এসে নিহুয়াং অবশেষে থামে। বাইয়ান তখনও অসচেতন। ঠিক তখনই নিহুয়াং নিজের ডানার পাখার দিকে তাকিয়ে কিছু একটা অস্বাভাবিক দেখতে পায়।
হঠাৎ করে পাখার ভেতরে আলো জ্বলে ওঠে, আর সেই আলোর ভেতরে ভেসে ওঠে এক পরিচিতি মুখ, তার মা। নিওয়াং থরথর করে কাঁপতে থাকে। তার মা তাকে শান্ত কণ্ঠে বলে, আমি মারা যাওয়ার আগে আমার শেষ ওরা আমি এই পাখার ভেতরে রেখে গিয়েছি। আমি জানতাম একদিন তুমি সত্য জানতে পারবে। মা চেয়েছিল তুমি অনেক বড় হয়ে একদম সাধারণ জীবনযাপন করো, কারণ আমরা আমাদের ভাগ্য বদলাতে পারিনি, কিন্তু তুমি পারো। তুমি কি হবে তা পুরোপুরি তোমার সিদ্ধান্ত। মার মতো ভুল করো না, ভালো আর মন্দের পার্থক্য বোঝো, নিজের জীবনটা সুন্দরভাবে কাটাও। এই কথা শুনে নিওয়াং আর নিজেকে ধরে রাখতে পারে না, তার চোখে বেয়ে অবরত পানি পড়তে থাকে। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলে, মা বাবা হয়তো আমার কারণে তোমাদের সব কিছু শেষ হয়ে গিয়েছে। বরফের লেকের নীরবে আকাশের নিচে একজন ফায়ার ফিনিক্স তখন শিশুর মতো কাঁদছিল আর বলছিল, হয়তো আমার কারণেই আমার মা বাবা আজ মারা গিয়েছে। কিন্তু বাইয়ান ধীরে ধীরে তার কাঁধে হাত রাখে। সে শান্ত কণ্ঠে বলে, নিজেকে দোষ দিও না, এটা তোমার ভুল না। যে ভাগ্য লেখা ছিল সেটা তারা নিজেরাই বেছে নিয়েছিল। এই কথা শুনে নিহাং একটু শান্ত হয়, কিন্তু তার মন এখনও অস্থির, কারণ তার বোন এখনও কোথাও বন্দি। নিহাং দৃঢ়ভাবে বলে, আমি আবার লিংটিয়ান সাগরে যাব, আমি আমার বোনকে খুঁজে বের করব। তারপর সে বাইয়ানের দিকে তাকিয়ে বলে, তুমি আমার সঙ্গে যাবে তাই তো? বাই এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর বলে, আমরা আগে পৃথিবীতে যাব, সেখানে ট্রেভেলেশন পার করব, আর যখন আমরা দুজন যখন অতই শক্তিশালী হব তখন তোমার বোনকে খুঁজতে যাব। কিন্তু পৃথিবীতে যাওয়ার আগে বাই একটা কঠিন সত্য বলে, তোমার ভেতরে থাকা ডেমন কোর আমাকে সেটা এক্সট্রাক্ট করতে হবে, নাহলে পৃথিবীতে গেলে অনেকেই তোমাকে চিনে ফেলবে আর তোমার ক্ষতি করতে চাইবে। এই কথা শুনে নিহাং স্তব্ধ হয়ে যায়, কারণ ডেমন কোর এক্সট্রাক্ট করলে সে তার সব স্মৃতি ভুলে যাবে, সে আর বাই ইয়ানকে চিনবে না। ভালোবাসা প্রতিশ্রুতি কিছুই না। নিহাং কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি এটা করতে চাই না, কিন্তু বাই জানে এটা একমাত্র পথ। তাদের দুজন একসঙ্গে বাঁচতে হলে এই যন্ত্রণাটা সহ্য করতেই হবে। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে, কেউ কাউকে কিছু বলে না, শুধু কান্না করে। এরপর তারা পরিকল্পনা অনুযায়ী হেভেনে ফিরে আসে, আর সেখানে গিয়ে নিজেরাই স্যালেন্ডার করতে চায়। এটা শুনে ইওয়ান তো হতবাক হয়ে যায়। নিওয়াংকে শিকলে বেঁধে রাখা হয়। ইওয়ান এসে তাকে বলে, তুমি খুব বোকামি করছো, একজন যুদ্ধ দেবতাকে ভালোবেসে তুমি নিজের জীবন নষ্ট করছো। কিন্তু নিওয়াং রাগ করে না, তার চোখে কোনো দ্বিধা নেই। এদিকে বাইয়ানের সম্রাটের সামনে দাঁড়িয়ে নিজের সব ভুল স্বীকার করে। সম্রাট এতে খুশি হয়। তখন বাই সাহস করে বলে, আমি অনুরোধ করছি, আমাকে নিওয়াংকে বিয়ে করার অনুমতি দিন। সে নিজের ডিমন কোর ত্যাগ করতে রাজি, সে সাধারণ মানুষেও থাকতে রাজি। এই কথা শুনেই সম্রাটের মুখ বদলে যায়। সে রোগে বলে, তুমি হেভেনের সবচেয়ে উচ্চপদস্থ যুদ্ধ দেবতা, তোমার বংশ যুগ যুগ ধরে হেভেন আর মার্ডার ওয়ার রক্ষা করে এসেছে, আর তুমি কিনা বলছো একটা সামান্য মেয়েকে বিয়ে করবে? এটা আমি কখনোই মেনে নেব না। সম্রাটের এই কথা শুনে বাইয়ানের চোখ নিভে যায়, তার মন ভেঙে যায়। এরপর সে ধীরে ধীরে নিওয়াংয়ের দিকে এগিয়ে আসে। সে এসেছে একটাই কাজ করতে, নিওয়াংয়ের ভেতরে থাকা ডেমন কোর বের করে নিতে। নিওয়াং বুকের উপর হাত রেখে শান্তভাবে জিজ্ঞাসা করে, তুমি যদি ছুরি দিয়ে আমার বুকে আঘাত করো, আমি কি মারা যাব? বাই চোখ নামিয়ে বলে, একটু ব্যথা পাবে, কিন্তু তোমার কিচ্ছু হবে না, আমি রয়েছি। এই কথাটি তার শেষ ভরসা। পরম বিশ্বাস নিয়ে নিওয়াং চোখ বন্ধ করে। বাই ধীরে ধীরে তার বুকে আঘাত করতে শুরু করে। ডিমন কোর এক্সট্রাক্ট করার প্রক্রিয়া শুরু হয়। ঠিক সেই মুহূর্তে একজন লোক সেখানে ঢুকে পড়ে। সে বলে, আপনি যেটা চেয়েছিলেন ভয়েড কোডটা ম্যানেজ হয়ে গিয়েছে, আমি নিয়ে এসেছি। এই কথা শুনে নিওয়াংয়ের মাথা ঘুরে যায়। সে ভাবে, তাহলে সে আমাকে ধোঁকা দিয়েছে, সে কি আমাকে পুরোপুরি মুছে ফেলতে চায়? নিওয়াং হঠাৎ আতঙ্কিত হয়ে পড়ে। বাই বারবার বোঝানোর চেষ্টা করে, না এমনটা না, ডিমন কোর বের করতে দেরি হচ্ছে বলে ইওয়ান আমাকে সাহায্য করছে। কিন্তু তখন আর কিছু শোনার মতো অবস্থায় নেই নিওয়াং। তার ভেতরে রাগ, কষ্ট আর ভয় একসঙ্গে বিস্ফোরিত হয়। সে হঠাৎ আক্রমণ করে ওঠে। ঠিক তখনই তার শরীরের ভেতর থেকে ইনিয়াং অরা বের হয়ে আসে। এই অরা এতটাই শক্তিশালী ছিল যে চাইলে পুরো আইস লেক গলিয়ে দিতে পারত। সবাই মিলে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে পালিয়ে যায়। নিওয়াংয়ের পাওয়ার সম্পূর্ণ বদলে যায়। তার শরীরের ভেতর থেকে মিলিয়ন ডিগ্রি স্টোন বেরিয়ে আসে, বরফে গলিয়ে। ইওয়ান সেটা দেখে থমকে যায়, তার চোখে লোভ জেগে ওঠে। সে মনে মনে বলে, যদি আমি এই মিলিনিয়াম ডিগ্রি একবার অর্জন করতে পারি, তাহলে আমি 3টি পৃথিবীকে শাসক হয়ে যেতে পারবো, আমি সবচেয়ে শক্তিশালী হয়ে যাব। এই লোভে সে সেই স্টোনটি দখল করে চেষ্টা করে, কিন্তু মিলিনিয়াম ডিগ্রি কোনো সাধারণ শক্তি নয়। স্টোনটা উল্টো ইওয়ানকে জ্বালিয়ে দিতে শুরু করে। তার শরীর পুড়ে যেতে থাকে, সে আর্তনাদ করে। এদিকে নিওয়াং পালিয়ে যাচ্ছিল, কিন্তু হেভেনের লোকেরা তাকে ধরে ফেলে। চারদিক থেকে তাকে ঘিরে ফেলা হয়। বাই ছুটে আসে তাকে বাঁচাতে, কিন্তু এবার নিওয়াং আর কিছুই শুনতে রাজি নয়। তার চোখে তখন শুধু কষ্ট আর বিশ্বাসভঙ্গ। হঠাৎ সে হেভেনের লোকদের হাতে থাকা সেই জাদুকরি গামলাটা ভেঙে ফেলে। এক মুহূর্তে সব কিছু উল্টে যায়। ভয়ঙ্কর শক্তির ধাক্কায় নিওয়াং আর বাই দুজনেই গুরুতরভাবে আহত হয়ে পড়ে। বাই টলতে টলতে তার কাছে আসে।
চোখ ভেজে গলা কাঁপছে। সে কান্না ভেজে কণ্ঠে বলে, আমি কখনো হেভেনের রুলস ভাঙতে পারিনি, কিন্তু আমি তোমাকে মিথ্যা বলিনি, আমি আমার প্রমিস ভাঙিনি। সে কাঁদতে কাঁদতে বলে, আমি অবশ্যই আমার কথা রাখবো। এই কথা বলে বাই ধীরে ধীরে নিহংয়ের কপালে একটা কিস করে দেয়। কিন্তু এই কিসটা শুধু ভালোবাসার ছিল না, এই মুহূর্তেই সে নিজের ডেমন কোড নিহংয়ের শরীরের ভেতর ট্রান্সফার করে দেয়। এর মানে একটাই, তারা দুজনে মডেল ওয়ার্ল্ডে যাবে, নিহং সব স্মৃতি ভুলে যাবে, কিন্তু বাই সব কিছুই মনে রাখবে। নিহং তাকে চিনতে না পারলেও বাই ঠিকই তাকে চিনবে, এই কথা ভেবে বাই ভেঙে পড়ে। নিহংও কাঁদতে থাকে, কারণ সে বুঝতে পারে কিছু একটা চিরতরে বদলে যাচ্ছে। এরপর ধীরে ধীরে দুজনে হেভেন ছেড়ে পৃথিবীর দিকে হারিয়ে যায়। এদিকে হেভেনে সিনিয়র মাস্টাররা আইস লেকে গিয়ে দেখে ইওয়ানের শরীর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। মিলেনিয়াম ডিগ্রি আর্টিফ্যাক্ট লোভের কারণে দখল করতে গিয়ে সে নিজেই ডেমনে পরিণত হয়েছে। এজন্য তারা সিদ্ধান্ত নেয় এই আর্টিফ্যাক্টটার কাউকে ছোঁয়া যাবে না। তারা সেই আর্টিফ্যাক্ট ব্যবহার করে ইওয়ানকে ডেমন রিলমে আইস লেকের নিচে সিল করে ফেলে। এরপর সেই আর্টিফ্যাক্ট হেভেনের এক গোপন স্থানে মাটির গভীরে পুঁতে রাখা হয়। চারপাশে বসানো হয় কড়া পাহারা, যেন কেউ আর কখনো এই শক্তি নাগাল না পায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ডেমন রিলমে পড়ে যাওয়া ইওয়ানের শরীর ধীরে ধীরে নতুন জায়গায় পড়ে, কারণ সে পৌঁছে গেছে ডেমন কিংয়ের রাজ্যে। ডেমন কিং তার শরীর থেকে অন্ধকার অরা সংগ্রহ করে। এক ভয়ঙ্কর জাদুর মাধ্যমে সে ইওয়ানকে নতুনভাবে জন্ম দিতে শুরু করে। ডেমন কিং গভীর কণ্ঠে বলে, আজ থেকে আমি তোমার মাস্টার। ডেমন ক্লানকে পুনরুদ্ধার করাই তোমার একমাত্র কাজ। তার শরীর আবারও গড়ে ওঠে। চোখ খুলে ইওয়ান মাথা নত করে বলে, ঠিক আছে, আজ থেকে আপনি যা বলবেন আমি তাই করব। বলুন আমার প্রথম কাজ কি? ডেমন কিং ঠান্ডা হাসি হেসে বলে, শুধু আমার জন্য নয়, আমাদের পুরো ডেমন জাতির জন্য তোমাকে কাজ করতে হবে। ইওয়ান এখন আর আগের ইওয়ান নয়। তার আগের সব স্মৃতি সম্পূর্ণ মুছে গেছে। হেভেন বাই ফিনিক্স কিছুই তার মনে নেই। এখন তার কাছে একটাই সত্য, ডেমন কিংই তার গ্র্যান্ড মাস্টার। ডেমন কিং তাকে ঘোষণা করে, আজ থেকে তুমি ডেমন ক্লানের গ্র্যান্ড প্রোটেক্টর। এই ঘোষণা শুনে ডেমন ক্লানের অনেকেই অবাক হয়, অনেকে অসন্তুষ্টও হয়, কারণ এই লোকটা তো নতুন এসেছে, কেন তাকে এত বড় পদ দেওয়া হলো, এ নিয়ে অনেকের মনেই সন্দেহ। তবু রাজ্যের সিদ্ধান্ত বদলায় না। ডেমন ক্লানের আসল লক্ষ্য ছিল একটাই, মিলেনিয়াম ডিগ্রি স্টোন উদ্ধার করা, ইমোর্টাল ক্লানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া, আর 3টা রিলিমের ওপর আধিপত্য কায়েম করা। ডেমন কিং সবার দিকে তাকে গভীর কণ্ঠে বলে, আমরা আমাদের লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। যেদিনের জন্য আমরা যুগের পর যুগ অপেক্ষা করেছি সেদিন আর খুব বেশি দূরে নয়। এই কথা শুনে তো সবার চোখ আগুন জ্বলে ওঠে। ঠিক তখনই একজন ডেমন লর্ড এগিয়ে এসে খবর দেয়, মহারাজ, মিলিয়ন ডিগ্রি স্টোন হেভেনের লোকেরা আইস লেক থেকে সরিয়ে অন্য এক জায়গায় ট্রান্সফার করেছে। এই খবরটা ছিল ডেমন ক্লানের জন্য স্বর্গের আশীর্বাদ, কারণ আইস লেকের সিল ভেঙে যাওয়ার একটা বড় ফাটল তৈরি হয়েছে, আর সেই ফাটল দিয়ে ডেমন রিলিম থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে। ডেমন কিং এক মুহূর্ত দেরি না করে সব সৈন্যকে আদেশ দেয়, যুদ্ধের জন্য প্রস্তুত হও, আমরা খুব শীঘ্রই মুক্ত হব। ডেমন রিলিম জুড়ে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যায়। কিন্তু ঠিক তখনই রাজদরবারে প্রবেশ করে ডেমন কিংয়ের স্ত্রী। তার চোখে উদ্বেগ, হাতে নিজের পেটের উপর রাখা। সে গর্ভবতী। সে কাঁপা কণ্ঠে বলে, এখনই যুদ্ধ শুরু করো না, অপেক্ষা করো। কিন্তু ডেমন কিং তখন আবেগে ভরপুর। সে উত্তেজিত কণ্ঠে বলে, আমাদের ছেলে জন্মের পর এই শৃঙ্খলবদ্ধ জীবন দেখবে না। সে জন্ম নেবে স্বাধীন আকাশের নিচে। তার চোখে তখন ভবিষ্যতের স্বপ্ন একটা মুক্ত ডেমন রিলিম, একটা বিজয়ী ডেমন সাম্রাজ্য। আর ঠিক সেই মুহূর্ত থেকে ভাগ্য ধীরে ধীরে 3টা রিলিমকে আবারও যুদ্ধের পথে ঠেলে দিতে শুরু করে। ডেমন কিং দৃঢ়কণ্ঠে বলে, আমাদের আর কষ্ট পেতে হবে না। এ কথার সাথে সাথে সে যুদ্ধ ঘোষণা দেয়। আর ঠিক তখনই শুরু হয়ে যায় ডেমন বনাম ইমোর্টাল মহাযুদ্ধ। ডেমন সেনারা একে একে ইমোর্টাল গার্ডদের পরাজিত করতে থাকে। তাদের একমাত্র লক্ষ্য মিলেনিয়াম ডিগ্রি স্টোন। ডেমন বাহিনী সেই আর্টিফ্যাক্ট উদ্ধার করতে এগিয়ে যায়। ঠিক সেই সময় একজন শক্তিশালী ইমোর্টাল সেখানে এসে হাজির হয়। সে ইওয়ানকে দেখে অবাক হয়ে বলে, তুমি তো ইমোর্টাল ছিলে, তাহলে ডেমনের সঙ্গে হাত মিলালে কেন? কথা শেষ হতেই সে সবার সঙ্গে লড়া শুরু করে দেয়। ডেমন কিং নিজের ডেমন কোড ব্যবহার করে সরাসরি তার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। এদিকে ইওয়ান সুযোগ বুঝে মিলেনিয়াম ডিগ্রি স্টোন তুলতে যায়, কিন্তু সে সফল হয় না। ঠিক তখনই ভয়ঙ্কর এক ঘটনা ঘটে। ডেমন কোয়েনের প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়। তার চিৎকার ডেমন কিংয়ের মনোযোগ ভেঙে দেয়। এই সুযোগে ইমোর্টাল মাস্টার ডেমন কিংয়ের উপর মারাত্মক আঘাত হানে। যুদ্ধের মোড় ঘুরে যায়। ডেমন ক্ল্যান আর মিলেনিয়াম ডিগ্রি স্টোন উদ্ধার করতে পারে না। ইমোর্টাল মাস্টার আবার সেই সিল শক্ত করে বদ্ধ করে দেয়। ডেমনরা পরাজিত হয়। মৃত্যুর মুখে দাঁড়িয়ে ডেমন কিং সে শক্তিটুকু জড়ো করে ইওয়ানকে নিজের ডেমন কোড দিয়ে দেয়। সে সবার দিকে তাকিয়ে ঘোষণা করে, আজ থেকে ইওয়ানই হবে ডেমন ক্ল্যানের নতুন লর্ড। একথা বলে ডেমন কিং প্রাণত্যাগ করে। চাইলে না চাইলেও ডেমন ক্ল্যানকে ইওয়ানকে নতুন রাজা হিসেবে মেনে নিতে হয়। এরপরে দৃশ্য বদলে যায়। ডেমন রিলিম দেখা যায় ডেমন কিং মারা গেছে, কিন্তু তার শিশু বেঁচে আছে।
কিছুক্ষণ পর আবার দেখানো হয় ডিমন কুইনের দেহ সেখানে পড়ে রয়েছে, কিন্তু শিশুটি সেখানে আর নেই। মানে স্পষ্ট কেউ একজন গোপনে ডিমন উত্তরাধিকারীকে নিয়ে চলে গেছে। এরপর কাহিনী এগিয়ে যায়। 12 বছর পর আমরা দেখি একটি কিশোরী মেয়ে খাড়া পাহাড় বেয়ে উপরে উঠছে। অবশেষে সে পৌঁছে যায় পাহাড়ের চূড়ায় থাকা এক বিশাল প্রাসাদে। ভেতরে ঢুকে সে একজন ছেলেকে দেখতে পায়। মেয়েটি জিজ্ঞাসা করে পাহাড়ের একদম উপরে যাওয়ার রাস্তা কোনটি। ছেলেটি কোনো উত্তর দেয় না। রাগে মেয়েটি হাতে থাকে শেকল ঘুরে তাকে আঘাত করতে যায়। ঠিক তখনই ছেলেটা চোখ খুলে বলে, তুমি কি পাগল? বিনা অনুমতিতে এখানে ঢুকেছ কেন? মেয়েটি ঠান্ডা গলায় বলে, আমি আমার বাবাকে খুঁজতে এসেছি। সে স্নো পিক পাহাড়ে কয়েকদিন ধরে যুদ্ধ করছে। আমি তার সঙ্গে দেখা করতে চাই। তুমি কি রাস্তা চেনো? ছেলেটা বলে, আমার মাস্টারও সেখানে গিয়েছে কারোর সঙ্গে যুদ্ধ করতে। এই কথা শুনে মেয়েটির চোখ আগুন হয়ে যায়। সে রেগে গিয়ে বলে, তার মানে তোমার মাস্টার কি আমার বাবার সঙ্গে লড়াই করছে? এদিকে দেখানো হয় পাহাড়ের আরেক পাশে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। মেয়েটির বাবা সরাসরি মাস্টারের সামনে দাঁড়িয়ে। তার একটাই লক্ষ্য মিলিনিয়ান ডিগ্রি স্টোন দখল করা আর মাস্টারকে হত্যা করা। মাস্টার শান্ত গলায় তাকে বোঝানোর চেষ্টা করে এই স্টোন কোনো ব্যক্তিগত সত্যির জন্য নয়, এটা 3টা রিলিমের ভারসাম্য রক্ষার জন্য রয়েছে। তুমি এটা নিতে কী করবে? কিন্তু তার কথায় কোনো কাজ হয় না। লোকটা রাগে অন্ধ। এক মুহূর্ত দেরি না করে দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে যায়। পাহাড় কেঁপে ওঠে, চারিদিকে বরফ ঢেকে যায়। অন্যদিকে মেয়েটি ভেতরে ভেতরে অস্থির। তার বাবার কথা ভেবে সে ছেলেটার সঙ্গে অনেকক্ষণ গল্প করে বসে থাকে, কিন্তু আর থাকতে পারে না। শেষ পর্যন্ত সে বাইরে বেরিয়ে পড়ে বাবার খোঁজে। যাওয়ার সময় সে ছেলেটাকে বলে, চলো আমার সঙ্গে। কিন্তু ছেলেটা দ্বিধায় পড়ে যায়, কারণ তার মাস্টার কড়া করে বলে গিয়েছিল যে সীমারেখা যেন না পেরোয়। তবুও তার মন মানে না। শেষমেশ সে মেয়েটির পিছু নেয়। পাহাড় বেয়ে ওঠার সময় মেয়েটির পা হড়কে পড়ে যায়। সে পড়ে যেতে থাকে। ঠিক তখনই ছেলেটা নিজে সব শক্তি দিয়ে তাকে টেনে উপরে তুলে আনে। মেয়েটি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে হঠাৎ প্রশ্ন করে, তুমি আমাকে ধরলে? তোমার হাতে কি একটু ঠান্ডা লাগেনি? ছেলেটি অবাক হয়ে বলে, না তো, কিছুই না। এই উত্তরটা মেয়েটার কাছে অদ্ভুত লাগে। তার কৌতূহলও আরও বেড়ে যায়। সে নিজের ব্যাগ খুলে বরফের তৈরি মুনজেট, পাপক আর কুইন বের করে দেখায়। এই জিনিসগুলো দেখে ছেলেটা চমকে ওঠে। সে বলে, এগুলো তো ভীষণ দামি জিনিস, এসব তুমি কোথায় পেলে? মেয়েটি স্বাভাবিক ভঙ্গিতে বলেছে, আমার বাবা আমাকে দিয়েছে আমাকে রক্ষা করার জন্য। এগুলোর সাহায্যে আমি অনেক কিছুই করতে পারি। এই কথা শুনে ছেলেটা চুপ করে যায়। তার মাথা তখন একটা প্রশ্ন করছে, এই মেয়েটা আসলে কে আর তার বাবা কতটা শক্তিশালী? তখন মেয়েটি শান্ত গলায় বলে, আসলে আমি কাউকে সরাসরি স্পর্শ করতে পারি না। আমি যাকে স্পর্শ করি সেই বরফে জমে যায়। এমনকি মানুষকে স্পর্শ করলেও তার শরীর ভীষণ ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমি সবসময় এসব জিনিস ব্যবহার করি, যেন কাউকে না ছুঁয়েই বাঁচতে পারি। কথাটা বলে সে আবারও ছেলেটার হাত স্পর্শ করে, কিন্তু এবারও তো আর কিছুই হয় না। ছেলেটা একদম স্বাভাবিক। এই দৃশ্য দেখে মেয়েটার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সে আনন্দে বলে ওঠে, তুমি সত্যিই আলাদা, তোমাকে ছুলেও কিছু হচ্ছে না। খুশিতে ভরে সে বলে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। আমার নাম ফেং। আর তোমার নাম কি? ছেলেটা একটু ইস্তস্ত বোধ করে বলে, আমার নাম মজিও। ফ্যাং হেসে বলে, তাহলে ঠিক আছে, আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। মানে আমরা সবসময় একে অন্যকে প্রোটেক্ট করব, একজন আরেকজনকে সাহায্য করব। তারপর সে উপরের দিকে তাকিয়ে বলে, এখন তুমি আমাকে পাহাড়ের সবচেয়ে উপরে উঠাতে সাহায্য করবে তো? ঠিক আছে। মজিও কিছু না বলে নিজের শক্তি ব্যবহার করে। তার শরীরের চারপাশে তরলের মতো শক্তি ঘুরতে থাকে। এক মুহূর্তের মধ্যে সে ফ্যাংকে নিয়ে আকাশে ভেসে ওঠে। পাহাড়ের চূড়ে পৌঁছে দুজনে আনন্দে হাসে। এরপর তারা সিঁড়ি বেয়ে আরও উপরের দিকে উঠে থাকে। উপরে উঠে ফেং যা দেখলো তাতে তার বুক কেঁপে ওঠে। তার বাবা মাস্টারের সঙ্গে ভয়ঙ্কর লড়াই লিপ্ত। ভয় আর আতঙ্কে ফেং নিজের হাতে থাকা শিকল ছুঁড়ে বাবাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টা ভয়ঙ্কর ভুল হয়ে যায়। শিকলের আঘাতে তার বাবা ভারসাম্য হারিয়ে পাহাড়ের নিচে পড়ে যায়। এই দৃশ্য দেখে মাস্টারও হততম্ব হয়ে যান, কারণ তিনি তাকে মারতে চাননি, কিন্তু দেরি হয়ে গিয়েছে। ফেং রাগে অন্ধ হয়ে মাস্টারকে আঘাত করতে ছুটে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে মজিও এগিয়ে আসে, নিজে মাস্টারের সামনে দাঁড়ায়। সে তাকে রক্ষা করবে। এর ফলে ফেং নিজের পাহাড়ের কিনারা থেকে নিচে পড়ে যেতে থাকে। মজিও চিৎকার করে বলে, হাত ধরো, আমি তোমাকে বাঁচাতে চাই। কিন্তু ফেং তখন প্রচণ্ড রাগে কাঁপছে। সে চেঁচিয়ে বলে, তোমরাই আমার বাবাকে মেরে ফেলেছ, আমি প্রতিশোধ নিব, আমি অবশ্যই ফিরে আসব। এই কথা বলেই সে পাহাড়ের নিচে হারিয়ে যায়। নিজের বন্ধুকে নিচে পড়ে যেতে দেখে মজিওর ভেতরে কিছু একটা ভেঙে যায়। তার শরীর কেঁপে ওঠে। হঠাৎ করে তার ভেতর থেকে ডেমনিক পাওয়ার বেরিয়ে আসতে শুরু করে। কালো শক্তিতে চারিদিক ঢেকে যায়। এই শক্তির প্রভাবে মিলিনিয়াম পাথরও অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। আকাশ গর্জে ওঠে, ভূমি কাঁপতে থাকে। এই দৃশ্য দেখে মজিওর মাস্টার ভয় পিছিয়ে যান। তিনি বুঝতে পারেন এই ছেলেটা আর সাধারণ কোনো শিষ্য নয়। তার ভেতরে এমন এক শক্তি জেগে উঠেছে যা 3টি রিলিমকে উল্টে দিতে পারে। আর এখানে আজকের এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।